স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। মধ্যরাতের আগুনে পড়ল সচিবালয়ের সড়ক, স্থানীয় সরকার, ডাক সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সহায়তা করে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি। আগুনের কারণে বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ। বুধবার রাত ১টা ৫২ আগুনের লেলিহান শিখা দেশের স্পর্শকাতর প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে। ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস কর্মীরা। ছুটে এসে কাজ শুরু করে, তবে দ্রুতই ছড়িয়ে পড়ে ভবনের একাধিক অংশে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের ভয়াবহতা। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ৬, ৭ ও ৮ তলা। সচিবালয়ের ক্যান্টিনে কাজ করা একজন জানান, ঘটনার সময় তিনি ক্যান্টিনেই ঘুমিয়েছিলেন, তবে জানেন না আগুনের সূত্রপাত কিভাবে হলো। আমরা ক্যান্টিন চালাই, আমরা জানছি যে ৭ নম্বর ভবনে আগুন লাগছে। এইটা শুনে আমরা দৌড়ে গেছি, যাই দেখি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিভানোর জন্য ব্যস্ততা আছে। এদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের, অন্যদিকে পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। ব্যাপক ক্ষতি হয় যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, অর্থ, সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়ের ভবন। রাষ্ট্রের স্পর্শকাতর ও সর্বোচ্চ নিরাপত্তায় থাকা সচিবালয়ে রহস্যজনক এ আগুনের পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বা সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম ৫০০ ফিট লম্বা হইব। তাহলে ৫০০ ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এনএসআই, ডিজিএফআই, অন্য গোয়েন্দা সংস্থারা কি করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে আজকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে দ্রুতই যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী। ১৯ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে। পরে সচিবালয়ে কর্মরত কয়েক হাজার স্টাফ ও কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়া হলে একটিমাত্র গেট দিয়ে নিরাপত্তা তল্লাশি করে প্রবেশ করতে শুরু হয় হুড়োহুড়ি। চেষ্টা করা হয় আগুন লাগা ভবন ছাড়া বাকি ভবনের কার্যক্রম শুরু করার, কিন্তু পুরো সচিবালয়ের পাওয়ার স্টেশন বন্ধ থাকায় কিছুক্ষণের মধ্যেই স্টাফরা আবার বেরিয়ে আসে। দুপুরে দফায় দফায় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পুরো সচিবালয় বর্তমানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ের আগুনে নাশকতাই দেখছেন উপদেষ্টা সহ বেশিরভাগ মানুষ। সবার প্রশ্ন, একই ভবনে একসাথে 2 প্রান্তে কিভাবে আগুন লাগে? রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজস্ব আগুন নির্বাপন ব্যবস্থারই বা কী হলো? শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়াতেই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে মনে করছেন অনেকে। সুষ্ঠু তদন্ত করে নাশকতাকারীদের কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের দৃশ্য। ৭ নম্বর ভবনের 2 প্রান্তে লেলিহান শিখাই যেন তৈরি করেছে প্রশ্ন। আগুনের এই দৃশ্যের পর প্রশ্ন উঠেছে, এটি দুর্ঘটনা নাকি নাশকতা? সচিবালয়ে কর্মরত বেশিরভাগই মনে করছেন চক্রান্ত করেই লাগিয়ে দেয়া হতে পারে আগুন। এক ভবনের পশ্চিম দিকে আগুন লাগার কারণে আবার সেটি হঠাৎ করে আবার পূর্ব দিকে লাগে, সেটি তো একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। যেটা এমনি লাগলো না কোনো ষড়যন্ত্র শিকার, এটা দেখা অবশ্যই উচিত। অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত হয়ে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। পুড়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, যাতে গুরুত্বপূর্ণ তথ্য সহ ছিল বিগত সরকারের দুর্নীতির নানা প্রমাণও। ষড়যন্ত্রে জড়িত কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, একই ঘোষণা বিভিন্ন মহলের। খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে।
এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার গঠিত 7 সদস্যের তদন্ত দল। আলাদা তদন্ত করছে ফায়ার সার্ভিসও, পাশাপাশি ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাও। তদন্তের পরে বলা যাবে, প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। কারণ আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারবে না। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরাও এই আগুনের পেছনে নাশকতাই দেখছেন বেশি। ওই সচিবালয় রাত্রে একটাই তো কাজ করার কোনো লোক নাই, এটা সবসময় লাইট টাইট সব কিছু বন্ধ ছিল, তো আলটিমেটলি ইলেকট্রিক্যাল লোডও ছিল না। তো 1:30টার সময় আগুন ধরাটা এটা অস্বাভাবিক। তার ভিতরে 3 জায়গায় আগুন ধরেছে, এটাও কিন্তু অন্যরকম ইন্ডিকেশন এখানে কিন্তু দিয়ে থাকে। প্রশ্ন উঠেছে, সচিবালয়ের ভেতরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি কেন? একই সাথে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও প্রশ্নবিদ্ধ। সচিবালয়ে বলা হয়ে থাকে যে এখানে আপনার অগ্নি নিরাপত্তার জিনিসপত্র লাগানো হয়েছে, আগুন বাড়ার পরে এখানে কিন্তু ফায়ারের কাছে তথ্য গিয়েছে এবং ফায়ার রেসপন্স করেছে। তারপরে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা রয়েছে, এখানে কর্মচারীরা আন্দোলন করছে, কোনো এক পার্টি 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, ইন্টারন্যাশনাল দেশীয় অনেক রকম রয়েছে। এখানে সব কিছুর ইন্ডিকেশন যদি আমি বলি যে এখানে ধরে দেওয়া আগুনের সম্ভাবনা অনেক বেশি। তবে নাশকতা বা দুর্ঘটনা যাই হোক না কেন, এই ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়েও সজাগ হতে তাগিদ সবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়ার পরই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের উচ্চ পর্যায়ে নিরপেক্ষ কাউকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়ার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শেখ হাসিনা ও তার দোসরদের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি। এ সময় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রশ্ন রাখেন, বন্ধের দিনে সচিবালয়ে আগুন লাগে কিভাবে? কি করে অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আজকের মধ্যেই জানতে চাই এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াতেই আগুনের এই ঘটনা। যখন কোনো সচিব কোনো মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় প্রশাসনিক ক্ষতির আশঙ্কা করেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনায় এক পথসভায় সম অধিকার প্রতিষ্ঠায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয়, একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল, মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে। বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আর ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক আলোচনায় তিনি অভিযোগ করেন, বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে। রাজনৈতিক বিবেচনায় রাজুকের 60 কাঠা প্লট নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও তাদের সন্তান সহ পরিবারের 6 সদস্যের নামে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অ্যাকাউন্টে প্রায় 6,000 কোটি টাকা লেনদেনের তথ্য দিয়ে মামলা করেছে দুদক।
পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনীতিক জোনে ৬০ কাঠা প্লট বরাদ্দ দেয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে। দুদক জানায় শেখ হাসিনা ছাড়াও তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং আজমিনা সিদ্দিকীর নামে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা প্লট বরাদ্দ দেয়া হয়। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন ব্রিফিংয়ে জানান, রাজুক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনা পরিবারকে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু হচ্ছে। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ ৯টি প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে অনুসন্ধান শুরু করে দুদক। এদিকে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমান। বিপুর বিরুদ্ধে মামলার এজাহারে ৩৬ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ ও স্বার্থ সংশ্লিষ্ট ৯৮ ব্যাংক হিসেবে ৬,০০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩,১৮১ কোটি টাকা জমা এবং ৩,১৮০ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি করেছেন। এদিকে অবৈধ সম্পদ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের সদ্য সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। নিজেদের সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানের নজির এটি প্রথম। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে জনপদের পর জনপদ। হিমেল বাতাসে কষ্ট বাড়ছে মানুষের, বাড়ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ। পঞ্চগড়ে ৩ দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনে রোদের দেখা মিললেও বেলা গড়িয়ে বিকেল হলেই বাড়তে থাকে শীতের তীব্রতা। অন্যদিকে চুয়াডাঙ্গায় কনকনে শীত, বাতাসের সাথে আছে হালকা কুয়াশা। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে ভর্তি আছে শতাধিক শিশু। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ৬০ জন বেসামরিক ব্যক্তিকে ২ থেকে ১০ বছরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। বৃহস্পতিবার সেনাবাহিনীর মিডিয়া শাখা এই তথ্য জানিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর এক আত্মীয় এবং ২ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাও রয়েছেন। এর আগে একই অভিযোগে আরও ২৫ জনকে সাজা দেওয়া হয়েছিল। ২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর তার সমর্থকদের প্রতিবাদ ও বিক্ষোভে পুরো পাকিস্তান উত্তাল হয়ে ওঠে। এ সময় সামরিক অনেক স্থাপনায় লুটপাট এবং হামলা চালানো হয়। মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে দাঙ্গার ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৫ জন। সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান বার্নার্ডিনো রাফায়েল এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙে ১৫০০-এরও বেশি কয়েদি পালিয়ে গেছেন। মূলত অক্টোবরে বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিকে অস্থিরতা চলছে। নির্বাচনে দীর্ঘদিনের ক্ষমতাসীন দল ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করে সোমবার সিদ্ধান্ত জানায় মোজাম্বিকের শীর্ষ আদালত। এরপরই অক্টোবর অনুষ্ঠিত এই ভোটে কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করে বিরোধী দল ও তাদের সমর্থকরা। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। লাল সবুজের জার্সিতে খেলতে ইতিবাচক আলোচনা হয়েছে। জায়ানকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ সহ অন্যান্য কাজ এগিয়ে নিতে বাফুফে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন জায়ানের বাবা। মার্কিন মুলুক থেকে বাফুফে ভবনে ৯০ দশকের প্রথম বিভাগের ক্লাব স্কাটন সবুজ সংঘের সাবেক ফুটবলার শরীফ আহমেদ, সঙ্গে পুত্র জায়ান আহমেদ।
জায়ানের জন্ম ও বেড়ে ওঠা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। পড়াশোনার পাশাপাশি ফুটবলেই তার ধ্যান জ্ঞান। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচও। বর্তমানে ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের সদস্য তিনি। এখন চান গায়ে লাল সবুজের জার্সিটা জড়াতে, তাই তো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে সেরেছেন বৈঠক। তারপর কথা হচ্ছে ইনশাল্লাহ U23 ন্যাশনাল টিমের জন্য কল আপ করবে অগস্টে, তারপর ওইখান থেকে প্রিটি মাচ ট্রায়াল হবে। তবে নিজেকে প্রমাণ করেই জায়গা করে নিতে চান জাতীয় দলে। সুযোগ পেলে কোনো ক্লাবের হয়ে খেলতে চান বিপিএলেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইজ দ্য কারেক্ট মুভ, তাহলে এসে পড়বো। বাট মেইন যে আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই। ইনশাল্লাহ ট্রায়ালের সময় আই ক্যান শো মাই স্কিলস। বিষয়টি নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের সাথে আলোচনা হয়েছে বিস্তর। আর আমাদেরকে গাইড করলো কিভাবে কি করতে হবে। ওনারা জায়ানের প্রোফাইল ভিডিওগুলো দেখলো, অ্যানালাইজ করলো। সো হয়তো জুন জুলাইয়ের দিকে জায়ান আসবে 1-1.5 মাসের মতন ট্রাই আউট করে, যদি টিম মেক করে ওইটাই হবে ওর ফার্স্ট স্টার্টিং পয়েন্ট। সাবেক এই ফুটবলার জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পরামর্শ সরাসরি জাতীয় দলে নয়, বরং কাগজপত্রের জটিলতা না থাকলে আসছে বছর অনূর্ধ্ব 23 দলের ট্রায়ালে ডাকা হতে পারে জায়ানকে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।